অন্যান্য বাহিনীগুলো যেমন বিজিবি, কোস্টগার্ড, র্যাব সবাই ফাইট করছে পুলিশের পাশাপাশি। তারা মাদকদ্রব্য উদ্ধার করছে, গ্রেফতার করছে, পাচারকারীদের বিরুদ্ধে তারা অ্যাকশন নিচ্ছে, গ্রেফতার করছে, মামলা করছে। মামলা কত জানেন? শুধু ঢাকাতে 80,000 মামলা পেন্ডিং আদালতে। তো বিচার কেন হয় না? বিচারক তো নেই এত। একজন বিচারক সর্বোচ্চ 10,000 মামলা যদি ডিল করে, তাকে কমপক্ষে 4 থেকে 6 মাস পর পর দিন দিতে হবে, তারিখ দিতে হবে। আমার বক্তব্য শেষ করছি, এটা হলো লিখিতের মধ্যে শেষ করছি। এত ছোট করে লিখে দিয়েছে, আসলে আমার পড়তে খুব কষ্ট হয়। আর একটু বড় করে সামনে করতে। এই দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এটা হলো লিখিতের মধ্যে শেষ করছি। এত ছোট করে লিখে দিয়েছে, আসলে আমার পড়তে খুব কষ্ট হয়। আর একটু বড় করে সামনে করতে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ডিস্টিংগুইশড গেস্টস, লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথা অনুসারে বক্তব্য একটা লিখিত দিয়েছে, আমাকে এটা পড়তে হবে। আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। আজ 26শে জুন জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়, মাদকের বিরুদ্ধে লড়াই কোনো একক রাষ্ট্রের দায়িত্ব নয়। এটি সকল রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব এবং বৈশ্বিক অঙ্গীকার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতির ফলে আজ পৃথিবী একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আধুনিক বিশ্ব মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের ভয়াবহ বিস্তারের কারণে গভীর উদ্বেগের মুখোমুখি। বিশ্বের কোনো দেশই এই সংকট থেকে সম্পূর্ণ মুক্ত নয়, বাংলাদেশও নয়। বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ কর্মক্ষম যুব জনগোষ্ঠী হওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য এটি একটি বড় সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু সম্ভাবনাময় ভবিষ্যতের পথে একটি বড় হুমকি ও অন্তরায় হল অবৈধ মাদকের বিস্তার। ভবিষ্যতে উন্নত এবং সফল রাষ্ট্রের কাতারে উপনীত হতে হলে আমাদের তরুণ সমাজকে মাদকের করাল ঘাস থেকে অবশ্যই মুক্ত হতে হবে। মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এটি পরিবার, সমাজ ও অর্থনীতির উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে এবং ভবিষ্যৎ প্রজন্মের অমৃত সম্ভাবনাকে বিনষ্ট করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, দেশে বর্তমানে প্রায় 82 লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছেন, যা মোট জনসংখ্যার প্রায় 4.88%। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদক বা নিউ সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্সেস এর আবির্ভাবের ফলে মাদকদ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা ঘনীভূত হয়েছে। উদ্বেগের বিষয় হল, মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তি নির্ভর কৌশল ব্যবহার করছে। ডিজিটাল প্ল্যাটফর্ম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থার সহায়তায় তারা তরুণদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বা করেছে। নারী,
শিশু কিশোর সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা উপায়ে এই অপরাধ চক্রের শিকার হচ্ছে। ফলে একদিকে অপরাধ প্রবণতা বাড়ছে, অন্যদিকে মাদকাসক্তির ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতার নিরিখে মাদক সমস্যা সমাধানে আমাদেরকে আরো দায়িত্বশীল ও সক্রিয় হতে হবে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে সরকার। এই নীতির বাস্তবায়নে দৃঢ়ভাবে আমরা কাজ করে যাচ্ছি। নোডাল এজেন্সি হিসাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসন সমন্বিতভাবে মাদক নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছাড়াও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন বাংলাদেশ পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড সহ অন্যান্য বাহিনী তাদের নিজ নিজ অভিযানে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্সের মাধ্যমে পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে। সীমান্ত এলাকায়ও মাদকের বিস্তার রোধে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিবিড় সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করে যাচ্ছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহের আন্তঃসমন্বয় এবং পারস্পরিক তথ্য বিনিময়ের ফলে দেশব্যাপী মাদক বিরোধী অভিযান গতিশীলতা লাভ করেছে। জাতীয় স্বার্থে এই ধরনের আন্তঃসংস্থাগত সহযোগিতা মাদক মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্প্রতি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে টেকনাফে 2 মাদক চোরা কারবারি গ্রেফতার এবং 5 লক্ষ পিস ইয়াবা জব্দ হয়েছে। এর বিষয়ে আমি পরে কথা বলব। ঢাকার উত্তরায় একটি অভিযানে ডার্ক ওয়েব সংযুক্ত ল্যাব থেকে 3 বিদেশি নাগরিক গ্রেফতার এবং 6.3 কেজি কেটামিন সব জব্দ করা হয়। গাজীপুরে পরিচালিত পৃথক পৃথক অভিযানে সিনথেটিক ও সেমি সিনথেটিক ড্রাগস জব্দ করা হয়েছে। খুলনায় অভিযান পরিচালনাকালে করে ফেন্সিডিল সহ 5টি আগ্নেয়াস্ত্র, 4টি ম্যাগাজিন, 96 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছেন। শুধু মাদক বহনকারী বা খুচরা বিক্রেতাদের নয়, মাদক ব্যবসার মূল হোতা, অর্থলগ্নিকারী এবং মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অধিদপ্তর ইতিমধ্যে 9টি মানি লন্ডারিং মামলা দায়ের করেছে এবং বর্তমানে এ সংক্রান্ত আরও 23টি অনুসন্ধান চলমান রয়েছে। মাদক বিরোধী কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক ক্ষমতায়ন এবং আইনকে যুগোপযোগীকরণের নিমিত্তে বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর সংশোধনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এটাও পরে কথা বলবো আপনাদের সাথে। এই বছরের 16 ফেব্রুয়ারি জৈব নমুনায় মাদক দ্রব্য শনাক্ত পরীক্ষা ডোপ টেস্ট বিধিমালা 2026 জারি করা হয়েছে। এই বিধিমালা মাদক মুক্ত সমাজ গঠনে একটি যুগান্তকারী পদক্ষেপ। আইন প্রয়োগের পাশাপাশি আমরা বিশ্বাস করি প্রতিরোধই সর্বোত্তম উপায়। মাদকের চাহিদা কমাতে পারলে সরবরাহ কমে আসবে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মাদকের মরণ ছোবল থেকে যুব সমাজকে মুক্ত করার জন্য ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এই লক্ষ্যকে সামনে রেখে সারা দেশে জনসচেতনতামূলক কার্যক্রম
শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম এবং প্রশিক্ষক ও মেন্টর তৈরির কার্যক্রম জোরদার করা হচ্ছে। মাদক বিরোধী প্রামাণ্যচিত্র তৈরি করে বিভিন্ন ইলেকট্রনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে, যা মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাদকাসক্তি একটি রোগ। যারা মাদকাসক্তির ফাঁদে পড়েছেন তারা অপরাধী নন, তারা রোগী। একজন বক্তা বলে গিয়েছেন, যিনি আগে মাদকাসক্ত ছিলেন, এখন কিউড হয়েছেন, এখন প্রশিক্ষণ দিচ্ছে। আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আসলে মাদক ব্যবহারকারী যারা আসক্ত হয়েছেন তারা রোগাক্রান্ত, এই স্বীকৃতিটা আন্তর্জাতিকভাবে দেয়া হয়েছে। তারা রোগী। মাদকাসক্ত রোগীদের চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে পুনঃ একত্রীকরণের নিমিত্ত সরকারি বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোর মাধ্যমে চিকিৎসা সেবা এবং মনোসামাজিক কাউন্সেলিং প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি চিকিৎসার মানোন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। বেসরকারি পুনর্বাসন কেন্দ্রগুলোর মান উন্নয়নে সরকার অনুদান প্রদান করছে। অ্যাডিকশন প্রফেশনালদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার এমন একটি সমস্যা যা শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব নয়। আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি শক্তিশালী মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে সরকারের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, বেসরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার প্রতি আমার আন্তরিক আহ্বান, আসুন আমরা সম্মিলিতভাবে একটি সুস্থ, নিরাপদ ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। এই দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এটা হলো লিখিতের মধ্যে শেষ করছি। এত ছোট করে লিখে দিয়েছে, আসলে আমার পড়তে খুব কষ্ট হয়। আর একটু বড় করে সামনে লিখতে। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অংশগ্রহণকারীগণ, এখানে আমার মনে হয় ছাত্রছাত্রীরাও অনেকে আছেন, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, নিরাময় কেন্দ্রের অনেকেই আছেন যারা পুরস্কার গ্রহণ করেছেন। সবার উদ্দেশ্যে বলছি, আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি যাতে করে অন্তত বিভাগীয় পর্যায়ে সরকারিভাবে 250 শয্যার না 200 শয্যার 7টা, ঢাকার বাইরে, ঢাকায় তো আছে, আমরা নিরাময় কেন্দ্র অর্থাৎ হাসপাতাল নির্মাণ করব। সমাজের চাহিদা অনুযায়ী আমরা আমাদের 31 দফার নীতি ঘোষণার মাধ্যমে পরবর্তীতে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে আসলে দায়িত্ব গ্রহণ করার পর কি কি করব তা আমরা নির্বাচনী ইশতেহারে আগে প্রতিফলন করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল এই দেশকে জুয়া এবং মাদক মুক্ত করতে হবে। এটা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি। মহান জাতীয় সংসদেও সেটা আমি ব্যক্ত করেছি সরকারের পক্ষে। সেই লক্ষ্যে শুধুমাত্র কথামালা রাজনীতিতে যেহেতু আমরা বিশ্বাস করি না, আমরা আমাদের সমস্ত অঙ্গীকার এবং প্ল্যান, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলি উই হ্যাভ এ প্ল্যান,
এবং সেই প্ল্যানগুলো আমরা বাস্তবায়ন করছি। ইচ্ছাকে, অঙ্গীকারকে, প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে গেলে যে সমস্ত প্রোগ্রামিং করতে হয়, প্রথম হচ্ছে পলিসি, প্রোগ্রাম, তারপরে ইমপ্লিমেন্টেশন, এবং সেই জন্য প্রকল্প প্রণয়ন করে ইমপ্লিমেন্টেশন, সেগুলো আমরা করে যাচ্ছি। এর একটা হচ্ছে আইনগত ভিত্তি। রাষ্ট্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তার কর্মকর্তারা, আজকে আমি দেখলাম পোশাকে দেখতে লাগে পুলিশের মতো, স্টারও আছে, কিন্তু হাতে অস্ত্র নাই। তারা ফাইট করতে যাচ্ছে সশস্ত্র মাদক কারবারিদের সাথে, ব্যবসায়ী প্রডিউসারদের সাথে বা পাচারকারীদের সাথে। গুলিবিদ্ধ হচ্ছে, পুরস্কৃত করলাম, আজকে জীবন যেতে পারত। সেই জন্য আমরা আইন আনছি, আগামী 2-1 দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ। যোগ উপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে, অন্যান্য অস্ত্র দেয়া, প্রশিক্ষণ দেয়া হবে, তারা যাতে ফাইট করতে পারে একটা ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র একটা অর্গান হিসেবে। অন্যান্য বাহিনীগুলো যেমন বিজিবি, কোস্টগার্ড, র্যাব সবাই ফাইট করছে পুলিশের পাশাপাশি। তারা মাদকদ্রব্য উদ্ধার করছে, গ্রেফতার করছে, পাচারকারীদের বিরুদ্ধে তারা অ্যাকশন নিচ্ছে, গ্রেফতার করছে, মামলা করছে। মামলা কত জানেন? শুধু ঢাকাতে 80,000 মামলা পেন্ডিং আদালতে। তো বিচার কেন হয় না? বিচারক তো নেই এত। একজন বিচারক সর্বোচ্চ 10,000 মামলা যদি ডিল করে, তাকে কমপক্ষে 4 থেকে 6 মাস পর পর দিন দিতে হবে, তারিখ দিতে হবে। 80,000 মামলা কিভাবে ডিল হবে? প্রথম আইনের মধ্যে লেখা ছিল সেখানে ট্রাইব্যুনাল করার একটা বিধান থাকবে, ছিল। পরে সেটা অ্যামেন্ডেড হয়েছে, বলছি ইখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের হবে। ইখতিয়ার সম্পন্ন আদালত পরিমাণের উপরে, ক্রাইমের সাজার উপর ভিত্তি করে যার যে পেনাল্টি আছে সেই হিসাবে আদালত নির্ধারিত হয়ে সেই আদালতে মামলা দায়ের হয়। ম্যাজিস্ট্রেটের, সাব জজ বা এডিশনাল ডিস্ট্রিক্ট জজেরটা সেখানে হয় ট্রায়াল কোর্ট হিসেবে। আমলি আদালত তো নিচে আছে। এখন আমি যে সংশোধনী প্রস্তাব করছি তাতে এখতিয়ার সম্পন্ন আদালত থাকবে, পাশাপাশি মামলার সংখ্যা বিবেচনায় আমরা যেখানে প্রয়োজন মনে করব, সরকার মনে করবে, সেখানে ট্রাইব্যুনাল স্থাপন করা হবে স্পেশালি মাদকের মামলাগুলোর জন্য। এটা হলো দুইটা বিষয়। মাদক শনাক্তকরণের জন্য আমাদের কোনো হাতিয়ার যন্ত্রপাতি নাই। পুলিশের একটা ডগ স্কোয়াড আছে, সেটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, এক্সপ্লোসিভ সহ অন্যান্য কিছু ডিটেকশনের জন্য। র্যাবেরও আছে নাকি নাই? আছে তো, সেটা খুব সীমিত। কিন্তু মাদক শনাক্তকরণের একটা বিশ্বস্ত উপায় হচ্ছে এই কুকুর, ডগ স্কোয়াড। ডগ স্কোয়াড আমরা সংযোজন করেছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে। আসামি গ্রেফতার হবে। মাদক আসক্ত যদি হয়, অনেককে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, অনেক আসক্ত সেরকম অবস্থায় থাকে। আর পাচারকারী, চোরাকারবারি বা ব্যবসায়ী, তাদেরকে নিয়ে এসে তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসে বসিয়ে রাখা যায় না। থানায় আইন অনুযায়ী, সিআরপিসি অনুযায়ী যখন হস্তান্তর করা হবে, তার আগের সময়টা কোথায় থাকবে? কোনো বিধান নাই। সেই জন্য একটা হাজতখানার প্রস্তাব সেই আইনে করেছে।
মাদকের জন্য এখন পরীক্ষাগার আছে, ল্যাবরেটরি আছে টেস্ট করার জন্য। এত বেশি মামলা, যেটা টেস্ট করে এটা কি আটা, ময়দা, না হেরোইন, না পাউডার, কিছুই টেস্ট করার কায়দা নাই। এন্ড অফ দি ডে কিভাবে কিভাবে ম্যানেজ হয়ে হিরোইন পাউডার হয়ে যায়, আটা হয়ে যায়, ময়দা হয়ে যায়, কোনো আর কাজ হয় না। সেজন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা উন্নত ল্যাবরেটরি স্থাপনের প্রস্তাব আমরা করেছি। ইতিমধ্যে করা হয়েছে কয়েকটা জায়গায় কেমিক্যাল ল্যাবরেটরি। পাশাপাশি এখানে বলি, সিআইডির জন্য আমরা কেমিক্যাল অ্যান্ড ফরেন্সিক ল্যাবরেটরির সমস্ত ডিভিশন পর্যায়ে আধুনিক করার জন্য অলরেডি আমরা প্রকল্প গ্রহণ করেছি। সেটা অন্যান্য অপরাধের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমরা ইন্টার ডিপার্টমেন্টাল বিভিন্ন ল্যাবরেটরির সহায়তা নিতে পারব। ওখানে এমন কোনো রেস্ট্রিকশন নাই যে শুধু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে স্থাপিত ল্যাবরেটরিতে টেস্ট হতে হবে, এমন কোনো রেস্ট্রিকশন রাখা হয় নাই। রাষ্ট্র চলে আইন কানুন দিয়ে, আইনের ভিত্তি দিয়ে। আইন নাই, আমরা অপরাধীকে কিভাবে সাজা দেব? আদালত কিভাবে বিচার করবে? আমাদের অফিসাররা কিভাবে গ্রেফতার করবে? জীবনের ঝুঁকি নিয়ে তাদের সাথে কিভাবে সংগ্রাম করবে? আইন ছিল না। রাষ্ট্র কিভাবে চলেছে মালুম নাই। জুয়া, অনলাইন জুয়া, ওয়েটিং সহ ডিজিটাল প্ল্যাটফর্মে যে সমস্ত অপরাধ হচ্ছে, মানি ট্রান্সফার হচ্ছে, সেজন্য আইন কে আছে জানেন? 1867 সনের জুয়া প্রতিরোধ আইন। কয়শো বছর আগে সেই আইন নিয়ে এখন জুয়ার বিরুদ্ধে আমরা ফাইট করছি। এখন জুয়া হচ্ছে সাইবার কি প্ল্যাটফর্মে, কি বলে এটা, সাইবার স্পেসে। আমি নন ডিজিটাল মানুষ, আমি তো এই ভাষাগুলো জানি না। সাইবার স্পেস, ডিজিটাল স্পেসে, অনলাইনে বিভিন্নভাবে এই জুয়া খেলা হচ্ছে, মানি ট্রান্সফার হচ্ছে। সেই মোবাইল কি যে এমএফএস ফিনান্সিয়াল সিস্টেমের মধ্যেও কিছু পরিবর্তন আনতে হবে। আমাদের এখানে এনটিএমসির মহাপরিচালক আছে, উনি আমাকে সাজেস্ট করছিলেন যে একটা সিম ব্যবহার করে সে হোয়াটসঅ্যাপ না কি করে, পরে সেই সিমটা ফেলে দেয়, ওই ওটিপিটা ব্যবহার করে আরো কি কি যেন করে। তাকে আর ডিটেক্ট করা যায় না মানি ট্রান্সফারের ক্ষেত্রে, কোনো বিধি নিয়ম নেই। তা আমরা এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আমরা মোবাইল নম্বর যেটা পাই, সেটা একবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, সিমটা বের করে ফেলে দেয়, পরে আর সেটা ডিটেক্ট করা যায় না, মানি ট্রান্সফার হচ্ছে। মাদকের পাচারের ব্যবসার টাকা দিয়ে যেটা মানি লন্ডারিংটা হয়, এখানে বিভিন্ন সম্পদ সৃষ্টি করা হয়, সেটা ফরফিট করার, বাজেয়াপ্ত করার কোনো শক্ত আইন নেই। সেটা আমরা করছি। আইন করে যাই, বাস্তবায়নের সময় ভুল ত্রুটি হয়তো ধরা পড়বে, সেটা সংশোধন হবে। তা আইনই আইন বাস্তবায়ন হবে কোত্থেকে? জুয়ার বিরুদ্ধে কিভাবে ফাইট করব? মাদকের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করব? ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার ফাইট করতে যাচ্ছে অটোমেটিক অস্ত্রওয়ালা মাদক কারবারিদের বিরুদ্ধে। আমাদের বর্ডার গার্ড বিজিবি খুব প্রশংসনীয় কয়েকটা কাজ করেছে বর্ডার লাইন এরিয়াতে, যেখান থেকে মাদক পাচার হয়ে আসে, মাদক চোরা কারবারি হয়। সেই জন্য আমাদের পূর্ব সীমানা এবং পশ্চিম সীমানা উন্মুক্ত। বর্ডার এরিয়াতে ফ্যাক্টরি নির্মাণ করা হয়েছে বিভিন্ন দেশে, আমাদের অভ্যন্তরেও আছে, ওখানেও আছে। উত্তরার মতো জায়গায় আজকেই প্রথম নাম শুনলাম, কিটামিন না কি যেন, সেটা লিকুইড ফর্মকে পাউডার করা হচ্ছে, ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। এটা নাকি সবচেয়ে বেশি সিনথেটিক ড্রাগস, জঘন্য, মারাত্মক। আমরা এই যুগে আছি, কিন্তু আইন আছে এই আদিম যুগে। কারবার অপরাধ চলছে বর্তমান যুগের প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু আমাদের আইনটা হচ্ছে আদিম যুগের, সেটা হয় না। সেই জন্য আমরা আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথমে আমরা আইনি ভিত্তিগুলো, কাঠামোগুলো শক্তভাবে দাঁড়া করাবো ইনশাআল্লাহ। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রথম সেশনে, যেহেতু সেটা খুবই ব্যস্ত সেশন ছিল,
অর্ডিন্যান্সগুলো পাশ করতে হয়েছে, আমাদের খুব বেশি সময় পাওয়া যায়নি। এই সেশনের মধ্যে আমরা পাশ করব বিভিন্ন আইন বলেছিলাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ এগুলা। সাথে সাইবার অ্যাক্টের মধ্যেও আমাদের কিছু পরিবর্তন আনতে হতে পারে। এই বাজেট সেশনের বিভিন্ন হুলস্থুলের মধ্যেও একটা আইন ইতিমধ্যে উত্থাপন করেছে, আর একটা 2-3 দিনের মধ্যে উত্থাপন হবে ইনশাআল্লাহ। এরপরে সম্পর্কিত সাইবার সম্পর্কিত এবং অন্যান্য রিলেটেড আইন, বাহিনী সংক্রান্ত আইন, এগুলো প্লেস করা হবে। সেই জন্য আলাদা এলিট ফোর্সেরও আমরা কিছুটা সংস্কার করব, যাতে তারা অ্যাক্টিভলি কাজ করতে পারে একটা আলাদা শক্ত আইনের উপর ভিত্তি করে। আমি এখন নাম নেব না, পরে আপনারা দেখবেন। যাই হোক, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সমাজের, শিক্ষা প্রতিষ্ঠানের, অভিভাবকদের এবং স্বেচ্ছাসেবী সংগঠনের, যারা এই সমাজকে মাদক মুক্ত দেখতে চান, জুয়া মুক্ত দেখতে চান, অপরাধ মুক্ত দেখতে চান, সকলের সহযোগিতা চাই। আপনাদের সামাজিক এবং নৈতিক দায়িত্ব আছে। আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সকল দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই।